শিক্ষার্থীবৃন্দু, আজকে তোমাদের জন্য মানুষের শারীরিক বিকাশ সম্পর্কে আলোচনা করব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। শারীরিক বিকাশটা কি? মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, বিভিন্ন কাঠামো রয়েছে, মানুষের যে শারীরিক কাঠামো রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলোর বিকাশই হলো শারীরিক বিকাশ। যেমন দৈহিকভাবে বেড়ে ওঠা, ওজন বৃদ্ধি পাওয়া, মানুষের হাত পা, চোখ, নাক, মুখ, যে সমস্ত অঙ্গগুলো রয়েছে সেই সমস্ত অঙ্গগুলোর যে বিকাশ ঘটে সেটাই হলো শারীরিক বিকাশ। তোমরা জানো যে মানুষের বিকাশের কিন্তু অনেকগুলো ক্ষেত্র রয়েছে, অর্থাৎ মানব বিকাশের কিন্তু অনেকগুলো ক্ষেত্র রয়েছে। মূলত এই ক্ষেত্রগুলোকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। সেটা হলো, একটি হলো শারীরিক বিকাশ, একটি হলো আবেগীয় বিকাশ, আরেকটা হলো ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বা বুদ্ধিবৃত্তিক বিকাশ, আরেকটি হলো সামাজিক বিকাশ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শারীরিক বিকাশের বিভিন্ন স্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সমাজবিজ্ঞানী এই স্তরগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। সমাজবিজ্ঞানী ইবি হারলক মানুষের শারীরিক বিকাশকে 5 ভাগে ভাগ করেছেন। তবে অন্যান্য সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, ফিজিশিয়ানস, তারা কিন্তু বিভিন্নভাবেই মানব বিকাশের স্তরগুলোকে, শারীরিক বিকাশের স্তরগুলোকে ভাগ করেছেন। আমরা মানব বিকাশের স্তরগুলোকে সংক্ষেপে আলোচনা করতে চাই এবং তোমরা মনোযোগ দিয়ে এটা শুনলে অবশ্যই উপকৃত হবে। তো এসো আমরা তাহলে শুরু করি যে মানব বিকাশের যে স্তরগুলো আছে সেই স্তরগুলো কী কী। আমি প্রথমে মানব বিকাশ স্তরগুলোকে দুটি ভাগে ভাগ করতে চাই। প্রথমত জন্মপূর্ব স্তর, আরেকটা হলো জন্মের পরের যে স্তর। জন্মপূর্ব স্তরটা হলো কি, এটাকে ইংরেজিতে বলা হয় হলো প্রিন্যাটাল স্টেজ বা জন্মপূর্ব স্তর আর কি। জন্মস্তরের সূচনা হয় কিন্তু একটি ডিম্বাণু এবং একটি শুক্রাণুর মিলনের ফলে, যখন মায়ের জরায়ুতে গর্ভসঞ্চার হয় ঠিক তখন আর কি। তখন থেকেই কিন্তু এই জন্মপূর্ব স্তরের সূচনা ঘটে। এবং তোমরা জানো শিক্ষার্থীবৃন্দ যে এই পর্যায়ের সময়কাল মূলত হলো 10 চন্দ্রমাস বা 280 দিন, কম বেশি হতে পারে। এবং এক একজনের ক্ষেত্রে কিন্তু এটা এক এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়। অনেক সময় এটা 10 চন্দ্রমাস মানে 280 দিনের কথা আমরা বলেছি, এটা কম বেশি কিন্তু হয়ে থাকে। তো কম বেশি যেটাই হোক না কেন, এটা কিন্তু আমরা খেয়াল করেছি যে এই স্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন ফিজিশিয়ানস, মনোবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, তারা বিভিন্নভাবে কিন্তু এই স্তরের ব্যাখ্যা দিয়েছেন এবং এই স্তরটা কিন্তু বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই স্তরে মায়ের পেটের ভিতরে শিশুর যদি যথাযথ বিকাশ না ঘটে, বিকাশের ক্ষেত্রে যদি কোনো বিপত্তি ঘটে, তাহলে কিন্তু শিশুর পরবর্তী বিকাশগুলো বাধাপ্রাপ্ত হতে পারে। এই পর্যায়ে দেহ কাঠামোকে ইবি হারলক 3 ভাগে ভাগ করেছেন। একটা হলো ডিম্বকোষ পর্যায়, একটা হলো ভ্রূণ পর্যায়, আর একটি হচ্ছে ফেটাস পর্যায়। যাই হোক, আমরা ফেটাস পর্যায়ে 2য় মাস থেকে মূলত শুরু হয় এবং এই সময়ে শিশুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্রুত বেড়ে পূর্ণাঙ্গ মানব শিশুতে কিন্তু এই ফেটাস পর্যায়ে রূপান্তরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ফেটাস পর্যায়ে কিন্তু মানুষের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়, অর্থাৎ ভ্রূণ বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়। এবং এই পর্যায়ে কিন্তু মানুষ মায়ের পেটের ভিতরে একেবারে পূর্ণাঙ্গ মানুষ রূপে বেড়ে ওঠা শুরু করে। সপ্তম মাসের মধ্যে কিন্তু পূর্ণাঙ্গভাবে মানুষের মায়ের পেটের ভিতরে কিন্তু শিশু বেড়ে ওঠে। কাজে এই বেড়ে ওঠার ক্ষেত্রে যদি কোথাও ত্রুটি দেখা যায়, তাহলে কিন্তু পুরো জীবনব্যাপী তাকে সেই ত্রুটি ভোগ করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, তো আমরা বলেছি যে 7 মাসের মধ্যে কিন্তু পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয়ে এবং জন্ম প্রস্তুতি কিন্তু সে গ্রহণ করে।
এবং শিশু ভূমিষ্ঠ হওয়ার জন্য ধীরে ধীরে জরায়ুর দিকে আসতে থাকে। এবং এই সময়ে কিন্তু আমরা আরেকটি জিনিস লক্ষ্য করি, বিশেষ করে 7-8 মাস বয়সের দিকে অনেকের 7 মাসেই কিন্তু পূর্ণাঙ্গ শিশু হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার অনেক নজির রয়েছে। যাই হোক, এই সময়ে শিশুরা কিন্তু মায়ের পেটের ভিতরে থাকলেও হাত পা নড়াচড়া করে, মাংসপেশিগুলো তারা নড়াচড়া করে, পা ছড়ে, এগুলো কিন্তু বাইরে থেকে অনেক সময় দৃশ্যমান হয়। তো আমি যেটা বলছিলাম যে জন্মপূর্ব যে স্তর, এই স্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহনা, তুমি সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো তো? লেখাপড়া ভালো করে করো, মনোযোগ দাও। যাই হোক, এরপরে আমি আরেকটি স্তরের কথা বলবো, যেহেতু সংক্ষিপ্তভাবে আলোচনা করতে হবে। আরেকটা হলো ইনফ্যান্সি স্টেজ, অর্থাৎ নবজাতক কাল। নবজাতক কাল কোনটা? শিশুর নবজাতক কাল হচ্ছে জন্মের দিন থেকে শুরু করে পরবর্তী 14 দিন, অর্থাৎ 2 সপ্তাহ, অর্থাৎ জন্মের পর থেকে 14 দিন পর্যন্ত বিস্তৃত সময়কালকে নবজাতক কাল বলা হয়। এই সময় শিশু পৃথিবীর পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার চেষ্টা করে। তোমরা জানো যে শিশু কিন্তু মায়ের পেটের ভিতরে যে অবস্থায় থাকে, সেই অবস্থা থেকে পৃথিবীতে আসার পর সেই যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু একটা নতুন পরিবেশ লাভ করে। এই নতুন পরিবেশে সে তার প্রথমে কিন্তু খাপ খাইয়ে নিতে একটু কষ্ট হয়, যার বিপরীতে সে কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে সে এই সময়। এবং খাপ খাইয়ে নেওয়ার সে চেষ্টা করে এই সময়ে, বা তার শ্বাস প্রশ্বাস নেওয়া, মলমূত্র ত্যাগ করা, তারপরে বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ করা, এই প্রস্তুতিগুলো চলতে থাকে। এবং প্রত্যেকটা প্রস্তুতির ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্ত কাজের ক্ষেত্রে শিশুর কান্না কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এই স্তরে শিশু কান্নাকাটির মাধ্যমে বুঝিয়ে দেয় যে তার কিছু দরকার রয়েছে, তার কিছু সমস্যা রয়েছে, সে কিছু পেতে চায়, বা তার কোনো অসুবিধা হচ্ছে। মূলত কান্নার মাধ্যমেই শিশুরা এই পর্যায়ে তার অনুভূতিগুলো ব্যক্ত করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই 14 দিন সময়, অর্থাৎ প্রথম মানে 0 থেকে যে 14 দিন, অর্থাৎ জন্মের পর থেকে যে 14 দিন সময়, এই সময়টা কিন্তু তার বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি স্তরের কথা আমি বলবো, সেটা হলো যে দ্বিতীয় সপ্তাহ থেকে 2 বছর, এই একটা স্তর রয়েছে। এই স্তরটাকে আমরা বেবি চাইল্ডহুড বলি, বা প্রাক শৈশবকাল বলে থাকি। তাহলে প্রাক শৈশবকাল কিন্তু 2 সপ্তাহ থেকে শুরু করে 2 বছর পর্যন্ত বিস্তৃত। এবং এই যে 2 বছরের মধ্যে শিশুর বর্ধন এবং বিকাশ কিন্তু দ্রুত হয়। 8 মাসের মধ্যে শিশুর অস্থায়ী দাঁত ওঠা শুরু করে। আমরা এটা কিন্তু জানি যে শিশুর দাঁত ওঠে মূলত অস্থায়ী দাঁত ওঠা, একটা স্থায়ী দাঁত, একটা হলো অস্থায়ী দাঁত। স্থায়ী দাঁতটা আরও পরে ওঠে, আর 8 মাসের মধ্যেই কিন্তু শিশুর জ্বালা দাঁত বা অস্থায়ী দাঁত ওঠা শুরু করে। এবং 2 বছরের মধ্যে তার অনেকগুলো বিকাশ ঘটে থাকে। তার মধ্যে আমরা খেয়াল করেছি যে প্রথম মাসে শিশু কিন্তু তার থুতনি, যে থুতনি আছে আমাদের, সেই থুতনিটা তোলার চেষ্টা করে। দ্বিতীয় মাসে আরেকটা বিকাশ লক্ষ্য করা যায়, সেটা হলো শিশু তার বুকে ভর দেওয়ার চেষ্টা করে, মানে বুক তোলার চেষ্টা করে। তৃতীয় মাসে শিশু কোনো কিছু হাত দিয়ে ধরার চেষ্টা করে। এইটা কিন্তু তার বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক। আর চতুর্থ মাসে কী করে? চতুর্থ মাসে অন্যের সাহায্যে বসতে পারে শিশু। হ্যাঁ, 14 মাসে অন্যের সাহায্যে বসতে পারে, একা কিন্তু বসতে পারে না 14 মাসে গিয়ে। সপ্তম মাসে গিয়ে শিশু একা একা বসতে পারে। হ্যাঁ, সব শিশুর ক্ষেত্রে সমান ভাগে বিকাশ হয় না। যদি স্বাভাবিক বিকাশ ঘটে তাহলে কি হয়, সপ্তম মাসে শিশু একা একা বা বসতে পারে, মানে বসার চেষ্টা করে। আর অষ্টম মাসে একেবারেই শিশু মানে নিজেই বসতে পারে, কোনো সমস্যা হয় না এক্ষেত্রে, যদি তার স্বাভাবিক বিকাশ ব্যাহত, মানে স্বাভাবিক বিকাশ ব্যাহত না হয়। তারপরে নবম মাস তোমরা দেখবে যে কিছু ধরে সে মানে দাঁড়ানোর চেষ্টা করে, আবার পড়ে যায়, আবার দাঁড়ানোর চেষ্টা করে, পড়ে যায়, কান্নাকাটি করে, এরকম কিন্তু এই বিকাশটা এই পর্যায়ে থাকে। দশম মাসে মানে যদি সুষ্ঠু বিকাশ হয়, তাহলে দশম মাসে গিয়ে শিশু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে আর কি। 11তম মাসে আমরা দেখেছি যে শিশু কি করে, মানে কারোর সাহায্য পেলে সে, মানে কারোর হাত ধরে হোক বা কারোর সাহায্য পেলে হোক, একটু থাপথুপ করে হাঁটে। এইটা কিন্তু খুব মজার একটা বিষয় যে, বা তুমি যদি 11 মাসের একটি শিশুকে তুমি হাত ধরে হাঁটানোর চেষ্টা করো, সে কিন্তু নিজেও হাঁটার চেষ্টা করে। এটা বিকাশের একটা অন্যতম পর্যায়ে।
তারপরে 13 থেকে 15 মাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় শিশু একা দাঁড়াইতে পারে, একা হাঁটতে শেখে। 18 মাসের বয়সে, অর্থাৎ 1.5 বছর বয়সে শিশু কী করে, নিজেই দৌড়ানোর চেষ্টা করে। দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু সে পড়ে যায়, সঠিকভাবে দৌড়াইতে পারে না। 24 মাস স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো, অর্থাৎ 2 বছর বয়সে কিন্তু শিশুরা দৌড়াদৌড়ি করতে শেখে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই তথ্যগুলো তোমাদের কাজে লাগবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এগুলো শেখার দরকার রয়েছে। যে কারোর বিকাশ যদি বাধাগ্রস্ত হয়, তাহলে কোথায় বাধাগ্রস্ত হলো এই সময়টা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমরা বুঝতে পারো। 2 বছর হয়ে গেলে একটা শিশু, সে কিন্তু হাঁটতে পারছে না, তাহলে বুঝতে হবে যে কোথাও না কোথাও বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। আর 2 বছর বয়সে যদি স্বাধীনভাবে সে দৌড়াইতে পারে, তাহলে বোঝা যাবে যে না, সেই চলাফেরার ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা আরেকটি স্টেজ নিয়ে আলোচনা করি। এরপর আমরা প্রাথমিক শৈশবকাল নিয়ে আলোচনা করব ছোট্ট করে। 2 থেকে 6 বছর বয়সকাল হলো প্রাথমিক শৈশবকাল বা আর্লি চাইল্ডহুড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আর্লি চাইল্ডহুড, এই সময়ে শিশুর দৈহিক আকার কিন্তু আরও সুসংগঠিত হয়, এবং 6 মাস বয়সে যে 2টি দাঁত তাদের দেখা যায়, এই সময়ের মধ্যে শিশুরা চিৎকার করা, হাত পা ছোড়া, লাফালাফি করা, কোনো কিছুতে লাথি মারা, এই কাজগুলো কিন্তু এই 2 থেকে 6 বছরের মধ্যে এগুলো করে থাকে। আমি এর আগে বলেছি যে 2টি দাঁত ওঠা শুরু করে। তো এই 2টি দাঁত কিন্তু এই 2 থেকে 6 বছরের মাধ্যমে আমরা দেখতে পাই। তো 5 বছর বয়সে জন্মকালীন, এটা উচ্চতার ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন আমরা দেখা যায় যে 5 বছর বয়সে জন্মকালীন যে ওজন থাকে, সেই জন্মকালীন ওজনের দ্বিগুণ ওজন হয়ে যায় শিশুর। এবং এই সময়ে সাধারণত 5 বছর বয়সে, আর একই বয়সে শিশুর ওজনও কিন্তু অনেক বেড়ে যায়। একটা উচ্চতা বাড়ে হলো কমপক্ষে দ্বিগুণ, আর হলো এই 5 বছর বয়সে ওজন বাড়ে কিন্তু 5 গুণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 বছর বয়সে সাধারণত শিশুদের দৈহিক উচ্চতা স্বাভাবিক শিশুদের ক্ষেত্রে 30 থেকে 40 পাউন্ড পর্যন্ত হতে পারে। এই সময়ে তার স্নায়ুতন্ত্রেরও কিন্তু বিকাশ সাধিত হয়। তারপরে ধীরে ধীরে সে কাজ করা শেখে, কথা, এই সময়ের মধ্যেই কিন্তু সেই শিশুরা কথা বলতে পারে, চাইতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে। জীবনের অনেক কিছুই কিন্তু এই পর্যায়ে শিশুরা পেতে পারে। তো আরেকটি স্তরের কথা বলবো, সেটা হলো লেট চাইল্ডহুড বা বাল্যকাল। বাল্যকালটা কত বছর সময়ের মধ্যে? সাধারণত 6 থেকে 12 বছর সময়টাকে আমরা বাল্যকাল বলে থাকি। এবং এই যে বাল্যকাল 6 থেকে 12 বছর, এইটা কিন্তু ছেলে মেয়েদের বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তর। এই সময়ে ছেলেদের তুলনায় মেয়েদের দৈহিক বিকাশ একটু দ্রুত হয়। এই সময় শিশুর মাথার ওজন শরীরের 18 ভাগের 1 ভাগ হয়ে থাকে। 10 বছর বয়সে সাধারণত 14 থেকে 16টি স্থায়ী দাঁত দেখা দেয় শিশুদের। তাহলে আমরা যে 6 থেকে 12 বছর বললাম, তার মধ্যে আমরা খেয়াল করেছি সেটা হলো যে 10 বছর বয়সের মধ্যে 14 থেকে 16টি দাঁত উঠতে দেখা যায়। এ পর্যায়ে শিশুর উচ্চতা দাঁড়ায় প্রায় 57 ইঞ্চি থেকে 62 ইঞ্চি, অর্থাৎ স্বাভাবিক শিশুর ক্ষেত্রে বললাম। এবং ওজন 70 থেকে 80 পাউন্ড পর্যন্ত এই বয়সে হয়ে থাকে। এ সময় ছেলে মেয়েদের মধ্যে একটা সামাজিককরণ প্রবণতা লক্ষ্য করা যায়। তাছাড়া যৌন পরিপক্কতার ক্ষেত্রে যৌন অনুভূতিও কিন্তু এই সময়ে অনেকের জাগ্রত হয়। সবার যদিও হয় না, তারপরেও কিন্তু ধীরে ধীরে যৌন পরিপক্কতা গুলো আসতে থাকে শিশুর মধ্যে। 8 বছর বয়সে শিশুর মস্তিষ্কের আকারের পরিপক্কতা আসে। এ স্তরে শিশুরা সাধারণত প্রাথমিক বিদ্যালয়ে যায়, তাদের বন্ধু বান্ধবের সাথে মেশে, অন্যদের সাথে মেশা শেখে, অর্থাৎ সামাজিকরণের যে বিষয়গুলো সে তারা রপ্ত করে শেখে, বাইরের সমাজ সম্পর্কে সে কিছু বুঝতে শেখে। এছাড়া তারা খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা করে, খেলাধুলা করে, এর মাধ্যমে কিন্তু তারা দৈহিক নৈপুণ্যতা অর্জন করে। এরপরে আমি বলবো আরেকটি স্তরের কথা, সেটাকে পিবার্টি এজ বলা হয় বা প্রাক বয়ঃসন্ধিকাল বলা হয়। প্রাক বয়ঃসন্ধিকালের বয়স হলো 12 থেকে 16 বছর।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাক সন্ধিকালের সময় আমরা বলেছি যে 12 থেকে 16 বছর, এবং মেয়ে মানে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে সাধারণত 11 থেকে 15 বছর। এই বয়সে কিন্তু ছেলে মেয়েদের দেহ পূর্ণাঙ্গ বয়স্কদের রূপ নেয়। অর্থাৎ একজন বয়স্ক মানুষের শরীরে যে সমস্ত ছাপ লক্ষ্য করা যায়, এই বয়সের ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেই ছাপগুলো অনেকটা লক্ষ্য করা যায়। বিশেষ করে ছেলে মেয়েদের যে যৌন অনুভূতি, যৌন অঙ্গ, এগুলো কিন্তু তাদের একটা পরিপূর্ণ আকার ধারণ করে। তাছাড়া উচ্চতা, ওজনও কিন্তু আকস্মিকভাবে স্তরে বেড়ে যায়। তারপরে কণ্ঠস্বর, তোমরা দেখবে যে কণ্ঠস্বরের অনেকটা পরিবর্তন ঘটে। ছেলেদের ছেলেমি কণ্ঠস্বর, মানে ছেলেদের মতো বা পুরুষের মতো কণ্ঠস্বর, আর মেয়েদের নারীদের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর তারা পেয়ে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কণ্ঠস্বরের কিন্তু পার্থক্য হয়ে যায়। অর্থাৎ ছেলেদের এক ধরনের কণ্ঠস্বর আর মেয়েদের আর এক ধরনের কণ্ঠস্বর। তাহলে আমরা এই স্তরটাকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্তর হিসেবে দেখি। এই স্তরে প্রথম দিকে মেয়েদের উচ্চতা ছেলেদের তুলনায় বেশি হয়, তবে পরবর্তীতে আবার ছেলেদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। মেয়েদের ক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হলো যে এই যে 12 থেকে 16 বছর আমরা বলেছি, 12 থেকে 16 বছরের মধ্যে তারা মেয়েদের কিন্তু ঋতুস্রাব একটি স্বাভাবিক ঘটনা। এই ঋতুস্রাব হয়ে থাকে সাধারণত 12-13 বছর বয়সে হয়ে থাকে মেয়েদের। ছেলেদের ক্ষেত্রেও সেই যৌনানুভূতি আসে এই বয়সেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলো প্রাকৃতিক নিয়মেই ঘটে থাকে। অর্থাৎ দৈহিক যে পরিবর্তনগুলো, দেহের আকারের যে পরিবর্তনগুলো, বিশেষ অঙ্গের যে পরিবর্তনগুলো, এই স্তরে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো পিউবার্টি এজ। এরপরে আমরা আরেকটা স্তরের কথা বলবো, সেটা হলো বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স, যেটাকে আমরা বলি। 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত সময়কালকে আমরা অ্যাডোলেসেন্স বলে থাকি বা বয়ঃসন্ধিকাল বলে থাকি। এই সময়টা কিন্তু শিশুদের জন্যে, মানুষের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এটা একটা তরুণ বয়স। এই তরুণ বয়সে শিশুদের বা ছেলে মেয়েদের ওজনও বাড়ে দ্রুত, এবং উচ্চতাও দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। এই স্থলে ছেলেমেয়েরা মূলত তাদের প্রজনন ক্ষমতা পরিপূর্ণভাবে লাভ করে, এবং প্রজনন অঙ্গগুলোর একটা পূর্ণতা লক্ষ্য করা যায়, এবং তাদের বিশেষ যে হরমোন রয়েছে, সেই বিশেষ হরমোনের প্রভাবও তাদের কিন্তু লক্ষ্য করা যায়। মাংসপেশি বৃদ্ধি পায়, শরীরের ওজন বৃদ্ধি পায়, হাড়গোড়গুলো অধিক শক্তিশালী হয়, উচ্চতা বাড়ে, এবং একটা পরিণত বয়সের দিকে কিন্তু তারা চলে যায় এই স্তরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এই স্তরে কিন্তু একজন ছেলে একজন মেয়ের প্রতি যে আকর্ষণ ক্ষমতা, এইটা প্রবল হতে থাকে এই স্তরের মধ্যে। এছাড়া এই স্তরে কিন্তু মানুষের চুল, চোখ, নাক, মুখ সবগুলোরই কিন্তু আকার আকৃতিতে একটা পরিপূর্ণতা লক্ষ্য করা যায়। তো এই বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকাশকালের জন্য, সকলের জন্য। আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, তাদের এই সময়টাকে একটু বেশি যত্ন নিতে হয়, কেননা আবেগীয় বিকাশটাও কিন্তু এই সময় একটু ব্যাপকভাবে লক্ষ্য করা যায়, এবং বেশি আবেগী কিন্তু হয়ে যায়। সুতরাং এই বয়সে তাদের সাথে খুব সুন্দরভাবে আচরণ করতে হয়। আরেকটি স্তরের কথা বলবো, যেটা প্রাপ্তবয়স্ক বা যৌবনকাল। এটাকে আমরা সাধারণত 18 থেকে 40, অনেকে 18 থেকে 45 বছর বলে থাকেন। এই স্তরটা মানব বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শারীরিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত শারীরিক যে বিকাশটা এই স্তরেই কিন্তু সমাপ্তি ঘটে এই স্তর। অর্থাৎ পরিপূর্ণ একজন মানুষ তার দৈহিক উচ্চতা, ওজন ইত্যাদির দিক থেকে, বা তারপরে মেন্টাল যে বিষয়গুলো থাকে, পেশি, হাত, পা, চোখ, নাক, মুখ, যেটাই আমরা বলি না কেন, সবগুলোরই কিন্তু পরিপূর্ণ বিকাশ ঘটে। চুল, সব কিছুরই পরিপূর্ণ বিকাশ কিন্তু এই প্রাপ্তবয়স্কে হয়ে থাকে, অর্থাৎ যৌবনকালেই কিন্তু হয়ে থাকে। এটাকে অ্যাডাল্টহুড ইংরেজিতে বলা হয়। তো এই অ্যাডাল্টহুডটা সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই স্তরে কিন্তু মানুষ কর্ম উদ্দীপনা লাভ করে, মানুষ কর্মে প্রবেশ করে, মানুষ আয় ইনকাম করতে থাকে। সব কিছু মিলে এই স্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এরপরে আমরা মিডল এজের কথা বলবো। মিডল এজের অনেকেই মিডল এজকে বয়সের দিক থেকে কেউ 40 থেকে 55 বছর বলেছেন, কেউ আবার 55 থেকে 65 বছর বলেছেন। তো সাধারণভাবে আমরা এই 45 থেকে 60 বছর বয়সকালকে আমরা মধ্য বয়স বলে থাকি বা মিডল এজ বলে থাকি। মধ্য বয়সে শারীরিক ক্ষমতা কিন্তু আবার আস্তে আস্তে করে কমতে থাকে। আমরা যৌবনকাল পর্যন্ত কিন্তু বাড়তে থাকে এবং একটা চূড়ান্ত রূপ লাভ করে। আর হলো মধ্য বয়সে আবার কি হয়, যেটা আমরা 45 থেকে 60 বছর ধরে থাকি। কোনো কোনো দেশে আবার 65 বছর বয়স পর্যন্ত মধ্য বয়স ধরা হয়। তবে সার্বিকভাবে সাধারণত আমরা 60 বছর বয়স পর্যন্ত মধ্য বয়স বলে থাকি। এই মধ্য বয়সে কিন্তু আমরা বলেছি যে শারীরিক ক্ষমতা আস্তে আস্তে আবার কমতে থাকে। মানুষের কর্মজীবন থেকে এই সময় অবসর নিতে আসার একটা প্রস্তুতি গ্রহণ করে বা অবসর নিয়ে ফেলে। এই সময়ের মধ্যে অনেকের চুল পাকে, চুল পড়ে যায়, চোখে ছানি পড়ে, চোখে কম দেখে, মুখের ত্বকে ভাঁজ পড়ে, চোখের নিচে ভাঁজ পড়ে, অনেকটা সৌন্দর্য হানিও কিন্তু এই স্তরে বা সৌন্দর্য অনেকটা হ্রাস পায়। এই সময়ে মানুষের মানে সন্তান উৎপাদন ক্ষমতাও কিন্তু হ্রাস পায়। শরীরের অভ্যন্তরীণ দিকে নানাবিধ সমস্যা কিন্তু আস্তে আস্তে এই স্তরে দেখা দেয় এবং খাবার গ্রহণের ক্ষেত্রে সমস্যা হয়, অনেকের বিভিন্ন রোগ ব্যাধির সমস্যা দেখা দেয়। মূল কথা হলো যে এই স্তরটা শারীরিক পরিবর্তনের একটি নেতিবাচক স্তর। এটা প্রাকৃতিকভাবেই ঘটে থাকে। এই নেতিবাচক যে কর্মকাণ্ডগুলো প্রাকৃতিকভাবেই হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা সর্বশেষ স্তরের কথা বলবো, যে ওল্ড এজ বা বার্ধক্যকাল, অনেকে প্রবীণকালও বলে থাকেন। তো প্রবীণকাল কোনটা? প্রবীণকাল আমরা সাধারণত বলে থাকি যে আমাদের দেশের মাপকাঠিতে 60 বছর বা 60 বছরের তদূর্ধ্ব বয়সকে আমরা প্রবীণকাল বলে থাকি। প্রবীণ হলো তাহলে 60+ এজ যারা রয়েছে তাদেরকে আমরা প্রবীণ বলে থাকি। এই প্রবীণ বা বার্ধক্যকালে মূলত মানুষের জীবনী শক্তি অনেকটাই হ্রাস হয়, অর্থাৎ মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আরও দুর্বল হয়ে পড়ে। এই সময় মানুষ কিন্তু কোনো পরিশ্রম তেমন করতে পারে না, অতিরিক্ত ঠান্ডা যেমন সহ্য করতে পারে না, অতিরিক্ত গরম সহ্য করতে পারে না, মস্তিষ্কের ওজন এবং ক্ষমতা কিন্তু কমে যায়, স্মৃতিশক্তি অনেকটা কমে যায়। অনেক সময় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। অনেকে দেখবে যে চোখে দেখতে পারে না, চোখে কম দেখে, কানে অনেকের সমস্যা হয়, কানে কম শোনে, অনেকের দাঁত পড়ে যায়। এই সময় ঘ্রাণ শক্তি এবং স্বাদ গ্রহণের ক্ষমতাও অনেকের হ্রাস পায়। এই যে ইন্দ্রিয় যে ক্ষমতা, ইন্দ্রিয় গ্রাহ্যতা, এই ইন্দ্রিয় গ্রাহ্যতা কিন্তু মানুষের অনেকটাই কমে যায়। অর্থাৎ এই পর্যায়টা অনেকটাই মানুষের জন্য নেতিবাচক এবং ধীরে ধীরে কিন্তু এই পর্যায়ে মানুষ কিন্তু অনেকটা মৃত্যুর দিকে ধীরে ধীরে চলে যেতে থাকে। মানুষ কিন্তু এই সময় অনেকেই তার শারীরিক অক্ষমতা দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে, যার প্রেক্ষিতে কিন্তু সে অনেকটা নিজেকে অসহায় বোধ করে মনে করে। এবং আরেকটি জিনিস এই ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি, সেটা হলো যে এই স্তরে মানুষের মধ্যে কিন্তু আবার ধর্মকর্ম করার প্রবণতা বেড়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই স্তরটা আসলে মানুষের বিকাশ যে পর্যায়ে থাকে সেই পর্যায়টা আসলে নেতিবাচকভাবে হয়ে থাকে। তো সব মিলে আমরা মানব বিকাশের স্তরগুলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আশা রাখি তোমরা এই আলোচনা থেকে উপকৃত হবে। তোমাদের জানার যদি আরও কিছু থেকে থাকে এই ক্ষেত্রে তোমরা কমেন্টস আকারে জানালে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এই যে মানব বিকাশের যে শারীরিক স্তরগুলোর কথা বললাম, তোমরা মানব বিকাশের শারীরিক স্তরগুলোর উপরে আমি অ্যাসাইনমেন্ট দিলাম। তোমরা আমার ইমেইলে এই অ্যাসাইনমেন্টটা লিখে দিবে বা মানব বিকাশের যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা করছি। এবং পরবর্তী
আরেকটি ক্লাস ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য সবাই দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।